ওকে, সো আমরা লাস্ট দিন হচ্ছে ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট পর্যন্ত দেখেছিলাম। এইটুকু পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, সো হচ্ছে আজকে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স দেখবো না, স্ট্র্যাটেজিস দেখবো। সো হ্যাঁ, সো রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক্স হচ্ছে আগের সেমিস্টার পর্যন্ত তোমার 471 ছিল। সো যেহেতু এটা জিনিসটা 470 কোর্সেও আছে, এই জন্য হচ্ছে 471 থেকে এটা বাদ দিয়ে এটা 470তেই শুধু রাখা হয়েছে। অ্যান্ড 471 এ বেসিক্যালি রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর স্ট্র্যাটেজিস গুলা নিয়ে ডিসকাস করা হয়। সো টেকনিক্স গুলা বেসিক্যালি কি কি, যে আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট কিভাবে গ্যাদার করি সেগুলোর টেকনিক। সো যে সিস্টেম অ্যানালিস্ট থাকে সে হচ্ছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে রিকোয়ারমেন্ট গ্যাদার করে, যেটা হচ্ছে সব ওই বিজনেসের প্রসেসটার জন্য সবচেয়ে যেটা প্রক্রিয়া। সো 5টা হচ্ছে কমনলি ইউজড রিকোয়ারমেন্ট আছে। ইন্টারভিউজ বেসিক্যালি যে তোমার যারা ইউজ করবে আমাদের সিস্টেমটা তাদের থেকে ইন্টারভিউজ নেওয়া। জ্যাট সেশনসটা হয় কি, যে তোমার বিভিন্ন যে স্টেক হোল্ডার থাকে একটা সিস্টেমে, সো ওই স্টেক হোল্ডাররা কি করে সবাই একসাথে বসে এন্ড হচ্ছে যদি এক্সিস্টিং কোনো সিস্টেম থাকে তাহলে সেটার ইমপ্রুভমেন্ট নিয়ে ডিসকাস করে যে কি কি ইমপ্রুভমেন্ট আনা যায়। আর যদি কোনো নতুন সিস্টেম হয় তাহলে সেগুলোর ফিচার নিয়ে ডিসকাস করে যে কি কি ফিচার আমরা নতুন সিস্টেমে রাখবো। কোয়েশ্চেনিয়ার হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেনিয়ার প্রিপেয়ার করা এন্ড কোয়েশ্চেনিয়ারের অনুযায়ী হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট গ্যাদার করা। দেন বিভিন্ন ডকুমেন্ট অ্যানালাইসিস অর অবজারভেশনের মাধ্যমে হচ্ছে ওই সিস্টেমটা রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করা হয় যে কোন সিস্টেমটা মানে সিস্টেমের জন্য আমার কি কি রিকোয়ারমেন্ট বেসিক্যালি দরকার। সো দুই ধরনের, যে আমরা হচ্ছে যদি এক্সিস্টিং সিস্টেম থাকে তার হচ্ছে ইমপ্রুভমেন্ট কিভাবে আমরা আনবো, ওই সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য আরো কি কি করা যায়, হোয়াট মোর ক্যান বি ডান। আর কারেন্ট সিস্টেম যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমরা ইউজার থেকে বা অন্যান্য মানুষের থেকে বা বিভিন্ন স্টেক হোল্ডারের থেকে আমরা হচ্ছে ফিচার্স বা কি কি জিনিস আমরা রাখবো সেগুলো হচ্ছে গ্যাদার করা। সো এইসব জিনিস হচ্ছে ডিটেইলে তোমার ইয়েতে আলোচনা করা হয়, 470 কোর্সে আলোচনা করা হয়। বলো। গত ক্লাসে একটা প্রশ্ন ছিল ম্যাম, এই হ্যাঁ বলো। নন নন ফাংশনাল রিকোয়ারমেন্টে যেমন 4টা থাকে, অপারেশনাল, পারফরম্যান্স, সিকিউরিটি আর কালচার এন্ড পলিটিক্যাল। যেমন ম্যাম ফাংশনালি কি এরকম কোনো আছে যে 3টাই থাকতে হবে অথবা 2টা থাকতে হবে, 4টা থাকতে হবে? মানে এই 4টার মধ্যে যে কোনো 2টা থাকতে হবে, 4টা থাকতে হবে এরকম? না না না, এইখানে একটা এক্সাম্পল দেওয়া ছিল ম্যাম ফাংশনালের মধ্যে, যে নিউ ভেহিকল ম্যানেজমেন্ট, ভেহিকল সেলস ম্যানেজমেন্ট, এরকম 3টা দেওয়া ছিল, ইউজ ভেহিকল হ্যাঁ ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ। এরকম ম্যাম 3টা থাকতে হবে এরকম নাকি না, তোমার ইচ্ছে? তোমার যদি রিকোয়ারমেন্ট একটা থাকে, ধরো হচ্ছে তোমার সিস্টেমটা শুধু নিউ ভেহিকল কে ম্যানেজ করে, কিন্তু নিউ ভেহিকল এর ম্যানেজ মধ্যে তোমার আরো 5-6টা সেকশন আছে। সো তুমি তাহলে এই এক লিখে ওটার সাবসেকশন গুলো লিখতে পারো। ইট টোটালি ডিপেন্ডস আপন তোমার সিস্টেমটা কি। তোমার সিস্টেমে যদি শুধু একটাই কাজ করে, একটাই ফিচার, তো তুমি একটাই দিবা। ওটাতে কোনো বাধা ধরার নিয়ম নাই যে তোমার 5টা থাকতে হবে, 6টা থাকতে হবে। তোমার যদি সিস্টেমটার মধ্যে 100টা ফিচারও থাকে তাও তুমি লিস্ট ডাউন করতে পারো মেইন নন মেইন যেগুলো। ফাংশনালটার মধ্যে তো ম্যাডাম ওই 4টা থাকতেই হবে নাকি? হ্যাঁ, এই 4টা থাকতে হবে, কিন্তু ধরো তোমার কালচারাল আর পলিটিক্যাল কোনো রেস্ট্রিকশনস নাই, তোমার কোনো ওরকম স্পেশাল ইস্যুস নাই, তোমার ডেল থেকেই পারচেস করতে হবে কম্পিউটার গুলো এরকম কিছু নাই, তোমার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মেনে চলতে হবে এরকম কিছু নাই, তাহলে দিবা না। ঠিক আছে? বা তোমার ধরো কোনো সিকিউরিটির ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাক্সেস এর কোনো ব্যাপার নাই, সবাই হচ্ছে জিনিসটা ইউজ করতে পারবে। বাট সিকিউরিটিটা মেইনলি থাকেই, কারণ হচ্ছে তোমার একটা অ্যাডমিনের অ্যাক্সেস থাকে, একটা হচ্ছে ইউজারের অ্যাক্সেস থাকে। আর পারফরমেন্স আর অপারেশনালটা তো হচ্ছে ইম্পর্টেন্ট আর কি, কারণ তোমার সিস্টেমটা কিসে অপারেট করতেছে। তোমার সিস্টেমটা মোবাইলে অপারেট করতে পারে, তোমার সিস্টেমটা পিসিতে অপারেট করতে পারে, ট্যাবলেটেও অপারেট করতে পারে, এইসব জিনিসগুলো স্পেসিফাই করে দেওয়া ভালো। সো এই দুইটা মেইনলি থাকেই, সিকিউরিটিটাও থাকতে পারে, কালচারাল আর পলিটিক্যালটা হচ্ছে নেসেসারি সব সময় না। ঠিক আছে? তোমার যদি কোনো কালচারাল পলিটিক্যাল ইস্যু না থাকে তাহলে এটা না দেওয়ার কোনো দরকার নেই। আর ফাংশনাল হচ্ছে ইটস আপ টু ইউ, তোমার যদি সিস্টেমে একটা ফিচার তুমি একটা লিস্ট ডাউন করবা, তোমার যদি 10টা ফিচার তুমি 10টা লিস্ট ডাউন করবা, বা 10টা ফিচারের মধ্যে যদি তুমি সবগুলা দিতে না চাও, 5টা মেইন মেইন ফিচার গুলা দিতে চাও, তুমি সেটাও দিতে পারবে। ঠিক আছে? এটা মনে হয় নেক্সট ল্যাব 2 এর টাস্ক হচ্ছে এটা, তোমরা যে প্রজেক্ট সিলেক্ট করছো সেই প্রজেক্টটা এটা করবা আর কি। অ্যাসাইনমেন্ট 2 ম্যাম এটার উপরে।
অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে তোমার ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট বের করতে হয়। ঠিক আছে, মানে আমার সময় ছিল এটা, এখনো চেঞ্জ হয়েছে নাকি জানি না, আমিও হচ্ছে নেক্সট ল্যাব নিব তো তখন দেখবো, বাট মোস্ট প্রবাবলি হচ্ছে এটা ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ওকে, মিস কুইজ কোন পর্যন্ত আচ্ছা সো থাকবে এটা হচ্ছে আমাদের? কুইজ তো লেকচার 1 আর লেকচার 2, এই যে ফিজিবিলিটি অ্যানালাইসিস পর্যন্ত, এটা তোমাদের কুইজে নেই। ওকে মিস। ওকে, এই জন্যই বললাম আজকে লেকচার 3টা শেষ করে তোমরা 6 তারিখ হচ্ছে তোমাদের ক্লাস নিব না, ওই দিন তোমরা কুইজের পড়া পড়ো, কারণ কুইজ তো বিকাল 5টার সময়। তোমরা মোস্ট প্রবাবলি দেখবে সকালেই পড়া শুরু করতেছো সবাই, বাট সেটা করো না, ঠিক আছে? আগের দিন পড়ে থাকলে পরে রিভাইজ দেওয়ার টাইম থাকে। আর যদি কারণ তখন যদি লাস্ট মোমেন্টে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ হয় তখন আর তো জিজ্ঞেস করার সময় পাবা না। সো দেখে রেখো, যদি কোনো প্রবলেম হয়, কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি, যদি 12টার সময় কোনো কোয়েশ্চেন মাথায় আসে, ফিল ফ্রি টু নক মি অন ডিসকর্ড অর ইমেল করতে চাইলেই না, ঠিক আছে? আচ্ছা, সো রিকোয়ারমেন্ট টেকনিক গুলা হচ্ছে গেল, এটা হচ্ছে তোমাদের ডিটেইলে 470 কোর্সে আলোচনা করা। এই কোর্সে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর স্ট্র্যাটেজি গুলা দেখবো। স্ট্র্যাটেজি কিছু কিছু আছে। সো প্রথমটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস করা। প্রবলেম অ্যানালাইসিস কি? সো প্রবলেম অ্যানালাইসিস হচ্ছে তোমার ইউজার বা ম্যানেজার যারা থাকে, ওরা কি করে, প্রবলেম আইডেন্টিফাই করে সিস্টেমটার। হ্যাঁ, সো সিস্টেমটার প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করে, ধরো একটা এজি সিস্টেম আছে, এজি বলতে কারেন্ট একটা এক্সিস্টিং সিস্টেম, ওটার তো বিভিন্ন শর্টকামিংস থাকতে পারে, ল্যাকিংস থাকতে পারে, ড্রব্যাকস থাকতে পারে। সো এগুলা হচ্ছে আইডেন্টিফাই করে তোমার ইউজাররা। সো ওটা করার পরে হচ্ছে ওগুলাকে ইমপ্রুভ করার জন্য আর কি কি করা যায় সেটা হচ্ছে তোমার প্রবলেম অ্যানালাইসিসে বের করতে হয়। কিন্তু প্রবলেম অ্যানালাইসিস করার পরে যে চেঞ্জ গুলো আমরা আনবো সেগুলো হচ্ছে খুবই মাইনর চেঞ্জ, মানে হচ্ছে খুবই ছোটখাটো চেঞ্জ, স্মল অর ইনক্রিমেন্টাল। তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি একটা এক্সাম্পল বলতেছিলাম যে আম, একটা সিস্টেম ফেল বা ফেল করবে নাকি করবে না, এর একটা এক্সাম্পল। ওখানে বলছিলাম যে একটা ই কমার্স সিস্টেম এরকম অ্যাড টু কার্টের একটা অপশন নাই। সো এই অ্যাড টু কার্ট অপশনটা না দিলে সেটা হচ্ছে তোমার সিস্টেমটাকে ফেল করে দিবে না, কিন্তু হচ্ছে ইমপ্রুভ করবে বা এফিশিয়েন্ট করবে আরো। সো এই যে অ্যাড টু কার্ট নাই, এই অ্যাড টু কার্টটাকে যে আমি আনবো সেটা হচ্ছে আমি প্রবলেম অ্যানালাইসিসে বের করব, যে আমার সিস্টেমটাতে এই শর্টকামিং যে এটার মধ্যে অ্যাড টু কার্ট নাই এক্সিস্টিং সিস্টেমটাতে, সো সেটা যে আমি অ্যাড করব, এটা খুবই একটা মাইনর চেঞ্জ। এটা হচ্ছে বিজনেস টোটাল সিগনিফিকেন্ট বিজনেস ভ্যালুতে কোনো ডিফারেন্স আনবে না, কিন্তু সিস্টেমটাকে বেটার করবে, আরো এফিশিয়েন্ট করবে। ঠিক আছে, সো এটা বুঝা গেছে। ইয়েস প্রবলেম ম্যাম। অ্যানালিসিস হচ্ছে ছোটখাটো প্রবলেম বের করা আর সেই প্রবলেম গুলোর সলিউশন গুলাকে চেঞ্জ করা, আর কি সলিউশন ইন্ট্রোডিউস করা। এরপরে হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, এটা একটু ভালো করে দেখো। সো রুট কজ অ্যানালাইসিস এর জিনিসটা কি হয়, যে আমরা যখন ইউজাররা হচ্ছে, মানে তুমি একজন নিজে একজন ইউজার হিসেবে চিন্তা করো, যে যখন আমরা একটা সিস্টেম ইউজ করি তখন যখনই কোনো প্রবলেম দেখা যায় তখনই আমরা কি করি, সাথে সাথে কনক্লুশনে চলে যাই যে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা কেন হচ্ছে, প্রবলেমটার কারণটা কি সেটা বের করা ছাড়া। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো তোমার হচ্ছে মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, সো মাথা ব্যথা করতেছে তোমার মাথায়, প্রথমেই হচ্ছে তুমি প্রবলেমটা স্টেট করলা যে তোমার মাথা ব্যথা করতেছে, এটা হচ্ছে আমার প্রবলেম। এরপরে হচ্ছে আমার আহ তোমার মনে হলো কি যে কেন প্রবলেমটা হচ্ছে, বিকজ তোমার হচ্ছে হয়তো ডিহাইড্রেশন হচ্ছে, তুমি পানি কম খাচ্ছো, তো ডিহাইড্রেশনের কারণে হচ্ছে তোমার মাথা ব্যথা করতেছে। এখন তুমি এটার জন্য তুমি প্রথম কাজ কি করবা বলো তো? তোমার যে মাথা ব্যথা করতেছে, আমরা ইউজুয়ালি কি করি, একটা নাপা খাই ফেলি, রাইট? পেন কিলার খেয়ে ফেলি। সো এটা হচ্ছে তোমার একটা মানে শর্ট টাইমের একটা সলিউশন, যে আমি নাপা খেয়ে ফেললাম, আমি হচ্ছে সিমটম দেখলাম আমার মাথা ব্যথা, এন্ড সিমটমটাকে সলভ করার জন্য আমি হচ্ছে নাপা খেয়ে ফেললাম। সেটা হচ্ছে এখন যদি আমার পরদিন আবার মাথা ব্যথা করে, হ্যাঁ, তাহলে তো আমি আবার নাপা খাচ্ছি, কিন্তু এটা লং টার্ম কোনো সলিউশন আমার দিচ্ছে না। সো এই জন্য রুট কজ অ্যানালাইসিসটা হচ্ছে যে সিমটম গুলাকে গিয়ে না করে আমরা যাতে রুট কজটা দেখি। রুট কজটা কি, আমি পানি কম খাচ্ছি, কেন পানি কম খাচ্ছি, আমার ধরো আমি যেখানে ধরো কাজ করি আমার ওখানে আশেপাশে কোনো পানি নাই। সো পানি যেহেতু না থাকে তখন হচ্ছে গিয়ে আমি কি করব, আহ আমার সাথে সবসময় একটা ইয়ে রাখবো, পানির বোতল রাখবো, তাই তো? সো এইটা হচ্ছে তোমার মানে একটা লং টার্ম আমার সলিউশন বের করা, যে আমি হচ্ছে পানি তখন আমার বেশি খেতে হবে। সো ডিফারেন্সটা বুঝতে পারছো, যে সিমটমটাকে অ্যাড্রেস না করে রুট কজটাকে আইডেন্টিফাই করা। সো এটাই করে কি, ইউজাররা কি করে, প্রবলেম গুলাকে তখন প্রবলেম গুলা লিস্ট ডাউন করে, এন্ড প্রবলেম গুলা লিস্ট ডাউন যখন করে
তখন অ্যানালিস্টরা কি করে, প্রত্যেকটা এই প্রবলেমটার মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি প্রবলেম কি সেটা রুট কজটা ফাইন্ড করার চেষ্টা করে। তো আমার 3টা স্টেপ, যে আমার ডিটারমাইন করা যে প্রবলেমটা কি, দেন হচ্ছে প্রবলেমটা কেন হচ্ছে, এন্ড 3 নম্বর হচ্ছে প্রবলেমটা যাতে আমরা সলভ করতে পারি সেটা যাতে মানে প্রবলেমটা যাতে আর না হয় সেটা ফাইন্ড আউট করা। প্রত্যেকদিন আমরা সিমটম অনুযায়ী আমরা একটা নাপা খেয়ে ফেলবো না, আমরা হচ্ছে মেইন যে রুট কজ প্রবলেমটা সেটা হচ্ছে সলভ করার চেষ্টা করব যাতে প্রবলেমটাই আর রিপিটেড না হয়। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। Yes, ma'am. এরপর হচ্ছে ডিউরেশন অ্যানালিসিস। ডিউরেশন অ্যানালিসিসের মধ্যে যেটা করে যে একটা সিস্টেমের বা একটা সিস্টেমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপ করতে কত টাইম লাগে সেটাকে ক্যালকুলেট করে। সো এটা হচ্ছে একটা ডিটেইলড এক্সামিনেশন, যে আমরা একটা কারেন্ট সিস্টেমে ইচ প্রসেসকে তোমার পারফর্ম করতে কি পরিমাণ টাইম লাগছে, এটা হচ্ছে আলাদা আলাদা প্রসেসকে আমরা টাইম করলাম। ধরো হচ্ছে একটা ই কমার্স সাইট, ওটার মধ্যে লগ ইন থাকতে পারে, পেমেন্ট অপশন থাকতে পারে, অর্ডারিং টাইম থাকতে পারে, সবগুলাকে হচ্ছে আলাদা আলাদা প্রসেস গুলো করতে কত টাইম লাগছে সেটা দেখা। এরপর হচ্ছে টোটাল ওভারঅল যে আমার সিস্টেমের প্রসেসটা, ওভারঅল প্রসেসের টাইমটা ক্যালকুলেট করা। দেন হচ্ছে দুইটাকে আমরা কম্পেয়ার করি ডিউরেশন অ্যানালাইসিসে। ডিউরেশন অ্যানালাইসিস দুইটাকে কম্পেয়ার করে যদি হচ্ছে দুইটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে, ধর ইন্ডিভিজুয়াল করে ওটার সাম এন্ড টোটাল ওভারঅল যে প্রসেসের টাইম, সেই দুটোকে কম্পেয়ার করে দেখি যে অনেক বড় একটা প্রবলেম, তার মানে হচ্ছে সিস্টেমে অবশ্যই সমস্যা, সিস্টেমটা ব্যাডলি ফ্র্যাগমেন্টেড। সো এটার জন্য হচ্ছে দুই রকমের পটেনশিয়াল সলিউশন থাকে, একটা হচ্ছে প্রসেস ইন্টিগ্রেশন, একটা হচ্ছে প্যারালালাইজেশন। প্রসেস ইন্টিগ্রেশনটা কি, যে আমরা হচ্ছে যে বিভিন্ন প্রসেস আলাদা আলাদা যে প্রসেস গুলাকে করছি সেগুলাকে ইন্টিগ্রেট করা একসাথে, যাতে হচ্ছে একটা প্রসেসের মধ্যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি থাকে। সো এটা হচ্ছে তোমার টাইম কমায় আনে। আর প্যারালাল করলে কি হয়, যে তোমার হচ্ছে অনেকগুলা প্রসেসের যে ইন্ডিভিজুয়াল স্টেপ সেগুলো হচ্ছে সাইমultaneously পারফর্মড হবে, তাহলে হচ্ছে সেটার ক্ষেত্রে তোমার টাইমিংটা কমে আসে। ওকে, সো ডিউরেশন অ্যানালাইসিসের সাথে সিমিলার হচ্ছে তোমার অ্যাক্টিভিটি বেসড কস্টিং। ডিউরেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে যে জিনিসটা তোমার টাইমের জন্য ছিল, অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর জন্য সেটা হচ্ছে তোমার কস্টের জন্য। এখন এখানে দেখো প্রত্যেকটা স্টেপের কস্টকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, এন্ড এরপরে হচ্ছে যেই সব প্রসেসে আমার হচ্ছে সবচেয়ে বেশি কস্ট বেশি হচ্ছে, যেগুলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে, ওগুলোতে আমরা ফোকাস করে তখন ওগুলাকে ইমপ্রুভমেন্ট করি। এখন তোমাদের কোয়েশ্চেন যে কনসিডার বোথ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কস্ট। সো ডিরেক্ট কস্ট কি এন্ড ইনডিরেক্ট কস্ট কি, দুইটাকে আমার কনসিডার করতে বলা হয়েছে। ডিরেক্ট কস্ট হচ্ছে যেগুলো হচ্ছে তোমার সিস্টেমটাকে তৈরি করতে যেগুলো হচ্ছে তোমার ডিরেক্ট আমার যা জিনিস লাগে, কি কি, যেমন হচ্ছে ম্যাটেরিয়াল আর হচ্ছে তোমার লেবার। ম্যাটেরিয়াল কি, যে আমার ম্যানুফ্যাকচারিং যে জিনিসগুলো, ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমার যে প্রোডাক্টটা তৈরি করতে যেসব আমার ম্যাটেরিয়াল লাগছে ওইটার কস্ট। আর লেবার হচ্ছে যে তোমার একটা যে স্টাফ গুলো তোমার কাজ করছে সিস্টেমটার উপরে, যারা তোমার সার্ভিসটা প্রোভাইড করছে, তাদের হচ্ছে আওয়ারলি কস্ট, এন্ড তারা হচ্ছে সেই সিস্টেমে ইনপুট দিতে কতটা সময় ব্যয় করছে। সো এই দুইটা কি, ম্যাটেরিয়াল আর লেবারটা কি আমার ডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট বা ইনডিরেক্ট কস্টকে ওভারহেডও বলা হয়। সো এটা হচ্ছে তোমার যে কোম্পানি একটা তৈরি করতে শুধুই কি আমার, যে তোমাদের মাথায় আসতে পারে যে আমি যে একটা অর্গানাইজেশন যখন এই সিস্টেমটা তৈরি করছে এটার কস্ট হচ্ছে শুধুই, আমি যে সেটাতে তোমার একটু এক্সকিউজ করো আমাকে। ওকে, সো হচ্ছে গিয়ে ওভারহেড বলছিলাম। সো একটা সিস্টেমের ক্ষেত্রে আমার হচ্ছে তোমার দুইটা জিনিস হতে পারতো, যে আমরা শুধু চিন্তা করতে পারি যে আমার সিস্টেমে শুধু খরচ হচ্ছে, যে আমার যারা কাজ করছে এমপ্লয়ি বা স্টাফ যারা, এটাকে তৈরি করতে যে পরিমাণ ম্যানুফ্যাকচারিং কস্ট আমার লাগছে সেটা। বাট ইনডিরেক্ট কিছু কষ্ট থাকে বা ওভারহেডও কিছু থাকে, যেটা হচ্ছে ডিরেক্ট কস্ট গুলা ছাড়া বিজনেসটাকে সাপোর্ট করতে আমার অন্যান্য, মানে যেগুলো ডিরেক্টলি তোমার প্রোডাক্ট আর সার্ভিসটার সাথে রিলেটেড না, কিন্তু অন্যান্য তোমার ওটার সাথে তোমার খরচ রিলেটেড। যেমন ধরো আমি যে অর্গানাইজেশনটা
যে অর্গানাইজেশনটা সিস্টেমটা তৈরি করছে তার নিশ্চয়ই একটা অফিস আছে, সো অফিসের যে রেন্ট দিতে হয়, ইউটিলিটি দিতে হয়, এগুলো হচ্ছে তোমার ইনডিরেক্ট কস্ট। সো এগুলো সবগুলোকেই তোমার অ্যানালাইসিস করতে হয়, যেখানে হচ্ছে তোমার কস্ট অ্যাসাইন করার পরে যেখানে আমরা দেখি যে কস্ট বেশি হচ্ছে, সো সেই জায়গায় হচ্ছে আমরা ইমপ্রুভমেন্ট আনতে হয়। সো ডিউরেশন আর অ্যানালাইসিস অ্যাক্টিভিটি বেসড কস্টিং কি ক্লিয়ার? ম্যাম অফিসের রেন্ট ডিরেক্ট কস্ট না কেন? এটা তো ডিরেক্ট। ডিরেক্ট বলতে আমরা হচ্ছে তোমার ওই প্রোডাক্ট আর সার্ভিসের জন্য, প্রোডাক্ট আর সার্ভিস একটা তৈরি করতে বা একটা পার্টিকুলার একটা অর্গানাইজেশনে তো মাল্টিপল প্রজেক্ট, একটা প্রজেক্ট না। সো ওই অর্গানাইজেশনটার মাল্টিপল প্রজেক্টের একটা প্রজেক্টের জন্য আমরা হচ্ছে তার ইচ স্টেপের জিনিস ক্যালকুলেট করছি। সো ডিরেক্ট ওটা তখনই হচ্ছে যারা হচ্ছে ওই প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ, যারা তোমার কাজ করছে জিনিসটার উপর, দ্য লেবার অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে তোমার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং এর জন্য যেটা লাগছে, প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ। এখন ইনডিরেক্ট কেন বলছি আমি, কারণ হচ্ছে ওইগুলা তোমার নেসেসারিলি প্রজেক্টটার সাথে ডিরেক্টলি ইনভলভ না, তোমার হচ্ছে বিজনেসটাকে সাপোর্ট করতে ওটা লাগে, কিন্তু প্রজেক্টটার সাথে কি ডিরেক্টলি ইনভলভ না। সো তোমার হচ্ছে আমি যে এনভায়রনমেন্টে করছি সেটার জন্য তোমরা বলছি যে অফিসটাই, তখন তোমার অফিসের যে রেন্ট বা ইউটিলিটি সেটা তো মাল্টিপল প্রজেক্টকে তোমার সাপোর্ট করছে, ডিরেক্টলি ওই পার্টিকুলার প্রজেক্টের সাথে ইনভলভ না। ঠিক আছে, ডিফারেন্স বুঝছি? এখন এটা শুধু রেন্ট আর ইউটিলিটি আমি এক্সাম্পল দেখালাম, এটা হচ্ছে ইনডিরেক্ট কস্টের মধ্যে আরো অনেক কিছু থাকে, তোমার অর্গানাইজেশনাল অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, এগুলো তোমার প্রজেক্টের সাথে ডিরেক্টলি ইনভলভ থাকে না কিন্তু তোমার বিজনেসটাকে সাপোর্ট করে। সো ইনডিরেক্ট সাপোর্টটাকেই বলা হচ্ছে তোমার ইনডিরেক্ট কস্টের আন্ডারে। ওকে ওকে। বেঞ্চমার্কিং হচ্ছে তোমার, যখনই আমরা একটা সিস্টেম তৈরি করি, আমরা ধরো একটা ই কমার্স সাইট বানাবো, আমি একটা অনলাইন স্টার্টআপ বিজনেস তৈরি করতে চাই। অনলাইন স্টার্টআপ বিজনেসটা তৈরি করতে অবশ্যই তোমরা নিজেরাও চিন্তা করো যে একটা অনলাইন স্টার্টআপ বিজনেস তৈরি করতে হলে অবশ্যই আমি অন্যান্য অর্গানাইজেশন গুলো কিভাবে পারফর্ম করছে, অন্যান্য অর্গানাইজেশন তাদের সাইটের মধ্যে কি কি রাখছে, আমরা অবশ্যই সেগুলা দেখতে যাব। তো দেখতে যাওয়ার সময় তখন আমরা হচ্ছে সিস্টেম গুলাকে কিভাবে রিথিঙ্ক করা যায়, ওদের যা যা আছে ওগুলাকে কিভাবে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, বা ওদের যা আছে আমরা সেম জিনিসই ইউজ করবো বাট কিভাবে ইমপ্রুভ ওয়েতে ইউজ করতে পারি, সেটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্কিং। সেই অ্যানালাইসিসটাকে যে আমরা স্টাডি করা যে অন্যান্য অর্গানাইজেশন, সিমিলার অন্যান্য অর্গানাইজেশন গুলা কিভাবে পারফর্ম করে। সো এই ক্ষেত্রে আমরা যে অ্যানালাইসিসটা করতে যাই ওটা হচ্ছে আমরা তখন ওই বিজনেসের প্রসেস গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করার সময় এমন ভাবে বিহেভ করি যেন আমরাই একটা কাস্টমার। তো আমরা কাস্টমার হিসেবে গিয়ে ওই বিজনেসের প্রসেস গুলাকে আন্ডারস্ট্যান্ড করি, ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তখন আমরা বুঝি যে একটা কাস্টমার হিসেবে আমি কি কি জিনিস ফেস করছি। হ্যাঁ, সো কাস্টমার হিসেবে যদি আমি ওই বিজনেসের ওই সব ইস্যুস গুলো ফেস করি, তাহলে আমি অবশ্যই আমার সিস্টেম যখন বানাবো তখন হচ্ছে আমি ওগুলো অ্যাড্রেস করতে পারবো, যে আমি ওই সিস্টেমের ইউজ করার ক্ষেত্রে এই ইস্যু ফেস করছিলাম, তাহলে আমার সিস্টেমে এই জিনিসটা ইমপ্রুভড ওয়েতে থাকবে। সো এটাই হচ্ছে তোমার বেঞ্চমার্কিং, যে জিনিসটাকে অন্যভাবে চিন্তা করা অন্যান্য অর্গানাইজেশন গুলাকে দেখে। এটা প্রিটি মাচ সিম্পল। টেকনোলজি অ্যানালাইসিস এর মধ্যে হচ্ছে অ্যানালিস্ট আর ম্যানেজাররা কি করে, ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং টেকনোলজি গুলোকে লিস্ট ডাউন করে। সো 10 বছর 15 বছর আগে যে টেকনোলজি গুলোকে আমরা ইউজ করতাম অবশ্যই আমরা সেগুলোকে এখন ইউজ করব না। সো এই জন্যই অ্যানালিস্ট আর ম্যানেজার কি করে, ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং নিউ যে টেকনোলজি গুলো আছে যেগুলো হচ্ছে আমার সিস্টেমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলোকে লিস্ট ডাউন করবে, এবং কোনটা তখন কোন বিজনেসের ক্ষেত্রে কোনটাকে আমরা অ্যাপ্লাই করে বিজনেসটা সবচেয়ে বেশি বেনিফিট পাবে সেটাই হচ্ছে আইডেন্টিফাই করা। দ্যাট ইজ টেকনোলজি অ্যানালাইসিস। এন্ড লাস্টলি হচ্ছে অ্যাক্টিভিটি এলিমিনেশন। অ্যাক্টিভিটি এলিমিনেশনের ক্ষেত্রে হচ্ছে সিস্টেম ম্যানেজার বা অ্যানালিস্টরা হচ্ছে আইডেন্টিফাই করে যে একটা সিস্টেমের যে যে অ্যাক্টিভিটি বা যে যে প্রসেস সবগুলাকে যদি আমরা এলিমিনেট করে দেই, হ্যাঁ সবগুলোকে যদি আমরা এলিমিনেট করে দেই তাহলে একটা বিজনেস কিভাবে অপারেট করবে, এবং কিভাবে অপারেট করার পর আমরা দেখি যে এই অ্যাক্টিভিটি গুলো এলিমিনেট করার পরে সেই জিনিসটা বিজনেসে কি পরিমাণ ইফেক্ট ফেলবে, কি পরিমাণ ইফেক্ট ফেলবে এগুলো হচ্ছে তোমার মানে করে অ্যানালিসিস করে দেখি যে কোন কোন অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি তোমার এলিমিনেট করা যায়, কোন কোন অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কোনো ভ্যালু অ্যাডই করছে না, তাহলে ওগুলো সেগুলো আমরা ওই
অর্গানাইজেশনের ওই প্রসেসটাতে বা ওই সিস্টেমটাতে সেগুলো জিনিসগুলো লাগবে না। এখন কি হয়, ফোর্স ফিট জিনিসটা কেন বলা হয়েছে, যে প্রথম প্রথম ম্যানেজাররা হচ্ছে তোমার রিলাক্টেন্ট থাকে যে সবগুলো অ্যাক্টিভিটি আমরা এলিমিনেট করে দিচ্ছি, তখন হচ্ছে ফোর্স ফিট করা হয়, যে ফোর্স করা যে আমরা হচ্ছে সবগুলো অ্যাক্টিভিটিকে এলিমিনেট করে সব ধরনের পসিবিলিটি আমরা হচ্ছে টেস্ট করব। এন্ড এরপর নন ভ্যালু অ্যাডেড যে অ্যাক্টিভিটি গুলা, যে অ্যাক্টিভিটি গুলা কোনো ভ্যালু অ্যাড করে না, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এলিমিনেট করে দিব। সো বেঞ্চমার্কিং, টেকনোলজি অ্যানালাইসিস এন্ড অ্যাক্টিভিটি এলিমিনেশন, এই তিনটা থেকে কোনো প্রশ্ন? নো ম্যাম। ওকে, দেন হচ্ছে লাস্টলি হচ্ছে কম্পেয়ারিং অ্যানালিসিস টেকনিক্স। সো যেসব অ্যানালিসিস টেকনিক্স গুলো আমরা দেখলাম, এই প্রথম থেকে কি কি দেখলাম, যে প্রবলেম অ্যানালিসিস, রুট কজ অ্যানালিসিস, দেন ডিউরেশন অ্যানালিসিস, এন্ড দেন হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, বেঞ্চমার্কিং, টেকনোলজি অ্যানালিসিস এন্ড অ্যাক্টিভিটি এলিমিনেশন। সো এই কয়েকটা টেকনিকের মধ্যে তোমার হচ্ছে কম্পেয়ারের মানে কোনো বিষয় আসে না কখনো, মানে এই কম্প্যারিজনটা আসে না যে এই সিস্টেমটা বা এই স্ট্র্যাটেজিটা হচ্ছে ওই স্ট্র্যাটেজি থেকে বেটার, এই ধরনের কোনো কম্প্যারিজন আসে না। কম্প্যারিজনটা তখন আসে যে আমার ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য, বিজনেসে তো মাল্টিপল প্রজেক্ট থাকে, সো একটা অর্গানাইজেশনের মাল্টিপল প্রজেক্টের জন্য কোন প্রজেক্টের জন্য কোন স্ট্র্যাটেজি নিলে বেটার হবে, সেইভাবে হচ্ছে অ্যানালিসিস গুলো করা হয়। এখন তোমার প্রবলেম অ্যানালিসিস এন্ড রুট কজ অ্যানালিসিস যে দুটো আমরা একদম প্রথমে দেখলাম, সেগুলো হচ্ছে খুবই ফোকাস স্ট্র্যাটেজি, যে আমরা একটা পার্টিকুলার প্রবলেমকে মানে অ্যাড্রেস করছি। সো খুবই ন্যারো ফোকাস যখন দরকার হয় কোনো কিছুতে, তখন হচ্ছে আমরা প্রবলেম অ্যানালিসিস করি অ্যান্ড রুট কজ অ্যানালিসিস করি। যখন হচ্ছে সিস্টেমে কোনো কিছু ব্রোকেন মনে হচ্ছে, জিনিসটাকে রিডিজাইন করতে হবে, তখন হচ্ছে বা ইমপ্রুভ করতে হবে, তখন হচ্ছে আমরা ডিউরেশন অ্যানালিসিস আর অ্যাক্টিভিটি বেসড কস্টিং চিন্তা করি। এন্ড যখন হচ্ছে আমার পুরো আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়, আমরা একটা কমপ্লিটলি নিউ ওয়েতে একটা সিস্টেমকে চিন্তা করব, তখন হচ্ছে বেঞ্চমার্কিং, টেকনোলজি অ্যানালিসিস, এই জিনিসগুলো আসে। সো এক একটা ক্ষেত্রে তোমার এক একটা স্ট্র্যাটেজি আমরা হচ্ছে নেই। সো এই কম্পেয়ারিং করতে গেলে যেসব বিষয় তোমার মাথায় রাখতে হয়, যে কোনটা হচ্ছে পোটেনশিয়াল বিজনেস ভ্যালু অ্যাড করে, প্রজেক্টের কস্ট মাথায় রাখতে হয়, অ্যানালিসিসের ব্রেথ অ্যানালাইজ করতে হয়, আর হচ্ছে রিস্কও তোমার মাথায় রাখতে হয়। সো এইসব করে হচ্ছে আমরা তখন কোন প্রজেক্টের জন্য কোন স্ট্র্যাটেজি নিলে ভালো হবে সেটা আমরা ডিসাইড করি। দ্যাটস দি এন্ড। এনি কোয়েশ্চেনস? সো এই জিনিসটাই তোমার মাথায় রাখবা, কোয়েশ্চেন গুলো তোমার এভাবেই হবে, যে যখন আমার একটা সিনারিওতে তোমার বলতে পারে যে এটাতে হচ্ছে তোমার মানে একটা, ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ওই যে অ্যাড টু কার্টের যে একটা ফিচার হচ্ছে আমার শুধু কাজ করতেছে না, তখন হচ্ছে আমার আমি ন্যারো ফোকাস করতেছি, সেই ক্ষেত্রে আমার প্রবলেম অ্যানালিসিস করতে হবে। যখন আমি দেখতেছি যে আমার একটা সিস্টেমের ক্ষেত্রে ওই যে একটা সিমটম দেখা দিল, একটা প্রবলেম দেখা দিল, সো এই প্রবলেম গুলার ক্ষেত্রে হচ্ছে তোমার তখন রুট কজে যেতে হয়, যে আমার মেইন প্রবলেমটা কি, তখন সেটা বের করতে হয়। এখন এই প্রবলেম গুলো তোমার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, প্রবলেম গুলো তোমার হিউম্যান মেডও হতে পারে, অর্গানাইজেশনালও হতে পারে, ফিজিক্যালও হতে পারে। হিউম্যান মেড কি, যে আমরা হচ্ছে আন্ডার স্কিলড মানুষ হায়ার করছি জিনিসটা করতে, একটা স্টাফ তোমার আননেসেসারি কিছু অপারেশন করে রাখলো সিস্টেমটার মধ্যে, যেটার জন্য প্রবলেম গুলো ক্রিয়েট হচ্ছে। তখন আমার দেখতে হবে যে রুট কজটা কি, আমার ওই জিনিসটাকে মানে ওই প্রবলেমটাকে, সিমটমটাকে তোমার সলভ না করে আমার দেখতে হবে যে আমি আন্ডার স্কিল মানুষ হায়ার করছি, তখন আমার সেই জায়গায় চেঞ্জ আনতে হবে। তো তখন এটা হচ্ছে রুট কজ ফাইন্ড করা। এন্ড ডিউরেশন আর অ্যাক্টিভিটি হচ্ছে তোমার সিস্টেমটাকে যখন একটা বিজনেস ব্রোকেন মনে হবে, সেটাকে হচ্ছে রিডিজাইন করা, ইমপ্রুভ করা, সেটা হচ্ছে ডিউরেশন আর অ্যাক্টিভিটি বেসড। আর যখন হচ্ছে আমার কমপ্লিটলি নিউ ওয়েতে কিছু চিন্তা করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার বেঞ্চমার্কিং, আদার অর্গানাইজেশনের সাথে কম্প্যারিজন, টেকনোলজির ক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি, ইন্টারেস্টিং টেকনোলজি ইন্ট্রোডিউস করা, অ্যান্ড অ্যাক্টিভিটি এলিমিনেট করা। ওকে, সো দ্যাট উইল বি অল। কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। কুইজ কি এমসিকিউ টাইপ হবে? কুইজ এমসিকিউ, ইয়েস, 10টা এমসিকিউ থাকবে আই গেস, এন্ড 1 অ্যাটেম্পট। কে জানি আমাকে জিজ্ঞেস করছিল যে মিস অ্যাটেম্পট বেশি দিলে ভালো হয়, আমি স্যারকে জিজ্ঞেস করছি, সো একটাই অ্যাটেম্পটই থাকবে।
একটা অ্যাটেম্প্ট। এখন তোমরা চিন্তা করো যদি ফিজিক্যালি এক্সাম দিতা, তুমি একবার একবার একটা এমসিকিউ দাগায় জমা দিয়ে তো স্যারকে বলতে পারতা না যে স্যার আরেকবার দাগাইতে দেন। সো এই জন্য আর কি, যেহেতু তোমার মেইন কুইজ, তোমাদেরকে তো পপ কুইজ অ্যাটেম্প দেওয়া হয়, তো যেহেতু এটা মেইন কুইজ এই জন্য নো অ্যাটেম্প, একটাই অ্যাটেম্প থাকবে। লেকচার 1 and 2 তো প্লিজ সোজা। হ্যাঁ, ম্যাথ থাকে তো, তো যেহেতু ওই যে সেকেন্ড লেকচারে একটু ম্যাথ ই টাইপের আছে, সো ওই জন্য হ্যাঁ, একটু দেয়া যাবে না কি attempt? অ্যাটেম্পট? ম্যাথের হ্যাঁ আনসার মিস। তো একটাই আসবে, তোমার তো হচ্ছে ভুল আনসার আসার কোনো চান্স নাই। তো একটা আনসার আসলে তো তুমি ধরো 2.44 আসলো, তোমার অন্য অপশন হচ্ছে 3.44, তুমি ক্যালকুলেট করে যদি 2.44 আসে তুমি তো 2.44ই দাগাবা। বা তুমি যদি ভুল ওয়েতে ক্যালকুলেট করো জিনিসটা, তোমার তো বারবার 3.44ই আসবে। তুমি সেকেন্ড অ্যাটেম্প দিয়ে লাভ কি বলো? তার মানে তোমার ম্যাথের প্রসেসটা ভুল। ঠিক আছে, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম কয়টা অ্যাটেম্প, তো স্যার বললো একটাই থাকবে। ম্যাথ প্রবলেম হবে না তোমাদের? কি ম্যাথে প্রবলেম হচ্ছে তোমার কি? আহ বক্তিয়ার, ওমার, জাহিন? ম্যাম, ম্যাথে হচ্ছে একটা প্রশ্ন ছিল যে বলো। আর কি কয়েকটা ম্যাথে হ্যাঁ, যে ফর্মুলা দেয়া আছে সরাসরি ওইটা ইউজ না করে যদি অন্য ফর্মুলা ইউজ করি তাহলেও আনসারটা বের করা যায়। এটা কি ম্যাম কোইন্সিডেন্টলি বের হয় নাকি আসলে বের হয়? অন্য ফর্মুলা বলতে? যেমন ম্যাম এই রিটার্ন অন ইনভেস্টমেন্টের একটা হচ্ছে টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্ট বাই হুম টোটাল হুম, কস্ট। হ্যাঁ এখন হ্যাঁ এটা যদি ম্যাম কিউমুলেটিভ এনভিপি বাই পিবি অফ অল কস্ট দিয়া করি তাহলে ম্যাম সেম আনসারই আসে। হ্যাঁ, তো আমি তো এটা ওই দিনই বলছিলাম যে তোমার টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্টই তো এনপিভি। এনপিভি সূত্রটা কি বলতো? এনপিভি সূত্রটা হচ্ছে টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্ট। তো তোমার উপরে যদি তুমি এনপিভির ভ্যালু বসাও, হ্যাঁ, so, তুমি কি শুনছিলা নাকি ইউ লেফট? ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা শুনো, যে আমি বলছিলাম যে তোমার টোটাল বেনিফিটস মাইনাস টোটাল কস্টটা তোমার এনপিভি তো সেমই হবে, বিকজ এনপিভির ফর্মুলা কি? নেট নেট যে প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু ফর্মুলাই তো বেসিক্যালি টোটাল বেনিফিট মাইনাস টোটাল কস্ট। সো দুইটা তো সেমই হওয়ার কথা না? তুমি যখন টোটাল বেনিফিট থেকে টোটাল কস্টটা বাদ দিবা, ওটাই তো তোমার এনপিভি। তো এই ইয়েস জন্যই তো ম্যাম। তোমার এনপিভি কে তুমি যদি টোটাল কস্ট দিয়ে ডিভাইড করো সেমই তো আসবে। ইয়েস ম্যাম। ঠিক আছে। আরেকটা হচ্ছে ম্যাম, আর এই আমাদের সিস্টেম রিকোয়েস্টের ক্ষেত্রে তো এই ট্যানজিবল আর ইনট্যানজিবল ভ্যালুটা ম্যাম উল্লেখ করা লাগে। হ্যাঁ, এখন ম্যাম কনফিউশনটা হচ্ছে যে আমি একটা আর কি ধরেন ম্যাম ইউএসআইএস ক্রিয়েট করলাম আমি। হুম, এখন ম্যাম এটার মধ্যে তো আমি কোনো ওইরকম ট্যানজিবল ভ্যালু দেখতেছি না যে এত পার্সেন্ট প্রফিট, এত পার্সেন্ট এটা হবে, এইটা ওইটা হবে। তাহলে এই ক্ষেত্রে ট্যানজিবল ভ্যালুটা কেমনে ম্যাম আর কি স্পেসিফাই করব? ট্যানজিবল ইউসিস এর ক্ষেত্রে জিনিসটা তো হচ্ছে তুমি একটা ইউজার হিসেবে চিন্তা করতেছো, কিন্তু যারা ধরো জিনিসটা বানাইছে, হ্যাঁ, তাদের হ্যাঁ। ক্ষেত্রে কি জিনিসটা কয়জন ইউজ করছে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের একটা ওরভাবে বেনিফিট আসে। এখন ইউসিস তোমার কোনো বিজনেস ভ্যালু অ্যাড করে না। হ্যাঁ, ইউসিস তো কোনো তোমার বিজনেসের কোনো ইয়ে না। তো আমরা হচ্ছে বিজনেস বা ট্যানজিবল ভ্যালু তখন এভাবেই অ্যাড হয় যখন হচ্ছে তোমার জিনিসটার সাথে কোনো বিজনেস নিড বা বিজনেস ভ্যালু জড়িত থাকে। তোমার এখন সেটা তোমার বিজনেস ভ্যালু অ্যাড করতে পারে একটা পুরো ব্র্যাক ইউনিভার্সিটি হিসেবে। ঠিক আছে, যে ব্র্যাক ইউনিভার্সিটির এই ফিচারটা আলাদা আছে যে তার এখানে ইউসিস বলে একটা সিস্টেম আছে, এন্ড ওই ইউসিস থেকে জিনিসটা এতজন ইউজ করে এবং এরকম একটা সিস্টেম আছে বলেই স্টুডেন্টরা এখানে বেশি ভর্তি হয়, এবং ওই স্টুডেন্টরা ভর্তি হওয়ার থেকে তোমার এরকম একটা বাড়তি স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাডমিট হচ্ছে। সো ওই অ্যাডমিটের ক্ষেত্রে তোমার হচ্ছে তখন তোমার অ্যাডমিশন ফি বলো বা এইসব ফি, বা তোমার যে তোমাদের থেকে যে একটা আইটি ফ্যাসিলিটি ফি নেওয়া হয়, সো এই ফি গুলা থেকে কি ব্র্যাক ইউনিভার্সিটির তোমার ট্যানজিবল ভ্যালু বা ট্যানজিবল লাভটা হচ্ছে না? ওই ক্ষেত্রে চিন্তা করো আর কি, আরো ভাস্ট ওয়েতে। বুঝতে পারছি? ম্যাম। তোমাদেরকে আমি কি একটা সিস্টেম রিকোয়েস্ট, আমি জানি না তোমাদের কি ল্যাবে একটা ওই যে মিস্টার জাভেদের একটা এক্সাম্পল কি দেখানো হয়েছিল? না ম্যাম, এমনি তো ম্যাম এক্সাম্পল অনেক দেয়া আছে ইসের মধ্যে স্লাইডে, কিন্তু ওই ল্যাবে কি কোনোটা দেখানো হয় না। এখন আমি যে ল্যাবের ইসের জন্য
ওই ল্যাবে ল্যাবের কি তোমাদের স্লাইড দেখানো হয়েছে একটা, মানে সিস্টেম হ্যাঁ। রিকোয়েস্টের? না স্লাইডের না, মানে একটা বইয়ের একটা পার্ট দেখেছিল যেখানে হচ্ছে একটা মিউজিকের সিস্টেম রিকোয়েস্ট ছিল, লাইক অনেক আগে একটা বই, ওখানে একটা স্যার যেটা বললেন যে একটা মিউজিক ডাউনলোড প্রজেক্ট টাইপের একটা হ্যাঁ সিস্টেম হ্যাঁ, রিকোয়েস্ট ছিল, ওইটা দেখিয়েছিলেন স্যার। আচ্ছা ওইরকম একটা তো তোমার ইয়েতেও আছে তোমাদের, তোমরা কি মেইন আরেকটা? স্লাইডেও আছে আমাদের হ্যাঁ ওই যে হ্যাঁ, ক্লাসের ওটাই বলছি, থিওরিতে। ওটা মেইন স্লাইডেও আছে। তুমি কি আরেকটা দেখতে চাও? আরেকটা মানে ইজি আর একটু ব্রড ডাউন, আমি তোমাদেরকে হ্যাঁ তাহলে মিস, দেখাই। দেখলে খুব ভালো হতো। একটু ওয়েট করো, এটা মানে আমি আমার ল্যাবে দেখাইছিলাম। ওয়ান সেকেন্ড, একটু বের করি। মিস আমার ওইখানে একটা প্রবলেমও ছিল, লাইক ওই যে সিস্টেম বিজনেস রিকোয়েস্টে, ভ্যালু। হ্যাঁ মিস, বিজনেস আচ্ছা ভ্যালু আর স্পেশালিস্ট রুলস এন্ড কনস্ট্রেন্টস, এই দুটো জিনিস বুঝতেছি না। ওকে, একটু দাঁড়াও, আমি ওটা ওটা একটু দেখালে তাহলে হচ্ছে মানে ওটা একটু মানে মোর রিলেটেবল আর কি। আমি একটু বের করি, দেখাচ্ছি। তোমাদের সবার প্রজেক্ট সিলেক্ট হয়ে গেছে? ইয়েস ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। কই রাখছি, একটু টাইম দাও, হ্যাঁ। দেখা যাচ্ছে? ইয়েস। ওকে, ইয়েস ম্যাম। সো তোমাদের যে মেইন প্রথমে যে সিনারিওটা মাথায় আসে যে তোমরা হচ্ছে একটা সিস্টেম বানাতে চাও, সো ওইটারই একটা ডেসক্রিপশন এখানে দেখো যে মিস্টার জাভেদ ইজ আ বিজনেসম্যান। সে হচ্ছে একটা লোকাল শপে ম্যাঙ্গো বিক্রি করে। এখন ও হচ্ছে তোমার টাউনে হচ্ছে পপুলার ফেস, কিন্তু তার যে শপ রেন্ট সেটা হচ্ছে হঠাৎ করে বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার পরে তার যে হচ্ছে ওয়্যার হাউসটা সেটার মধ্যে সে হচ্ছে তার রেন্টও বেড়ে যায়, প্লাস সে হচ্ছে তার যে ওয়্যার হাউস সেখানে হচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ ম্যাঙ্গো সে স্টক করতে পারে না। তো এই জন্য সে কি চায় যে সে হচ্ছে তোমার শপটা, হি ওয়ান্টস টু গেট রিড অফ দ্য শপ। সে চায় যে এখন সে শপে বিক্রি করবে না, এন্ড সে একটা অনলাইন শপ তৈরি করবে তার ম্যাঙ্গো বিক্রি করার জন্য। সো এই জন্য সে কি করছে, আমাদেরকে হায়ার করছে, এবং হচ্ছে আমরা তার জন্য একটা সিস্টেম রিকোয়েস্ট বানাবো, যেটা হচ্ছে মিস্টার জাভেদের, মানে মিস্টার জাভেদের জন্য একটা সিস্টেম রিকোয়েস্ট বানাবো, এবং তার জন্য একটা অনলাইন ম্যাঙ্গো শপ তৈরি করে দিব। সো এটার সিস্টেম রিকোয়েস্টটা দেখতে হচ্ছে ধরো এরকম। সো প্রথমে হচ্ছে তোমার জিনিসটা আসে কি, সিস্টেম রিকোয়েস্ট ফর অনলাইন ম্যাঙ্গো শপ, এন্ড প্রজেক্ট স্পন্সর কে, যে হচ্ছে প্রজেক্টটা ইনিশিয়েট করে, যেটা যার প্রজেক্ট। সো এটা হচ্ছে মিস্টার জাভেদ, তোমাদের ক্ষেত্রে হচ্ছে তোমরা প্রজেক্ট স্পন্সর। সো সেটা তোমরা অলরেডি জানো। এখন বিজনেস নিডটা কি এটা, যে আমার হচ্ছে এক, আমি যদি তোমার অফলাইন থেকে অনলাইনে চলে যাই, তাহলে হচ্ছে আমার যে ফিজিক্যাল শপের কস্টটা সেটা হচ্ছে বেঁচে যায়,
তাহলে আমার ফিজিক্যাল শপের কস্টটা দিতে হয় না। এবং অনলাইনের মাধ্যমে আমি হচ্ছে আরো কাস্টমার রিচ করতে পারবো। একটা পার্টিকুলার এরিয়াতে যদি আমার ফিজিক্যাল শপ থাকতো তাহলে ওই এরিয়ার কিছু আমার মানে কাস্টমার থাকতো শুধু। যদি সেটা অনলাইনে মুভ করে আমার কাস্টমারও বেড়ে যায়। এবং ওয়্যার হাউসে যে আমি হচ্ছে এত সাফিসিয়েন্ট নাম্বার অফ ম্যাঙ্গোস আমি স্টক করতে পারছিলাম না, সো এটার ক্ষেত্রে হয় কি ইনভেন্টরিটা আরো ভালো মতো ম্যানেজ করা যায়। আর হচ্ছে কাস্টমারের ফিডব্যাক পাওয়া যায়। কাস্টমারের ফিডব্যাক বলতে কি, কাস্টমার ধরো কোনো পার্টিকুলার প্রকৃতির আম চায়, যে ধরো আম্রপালি চায় ধরো, তো ওই কাস্টমার ফিডব্যাক অনুযায়ী সে ওভাবে তোমার আম চাষ বা আম স্টক করা সেসব সে করতে পারে। সো এইগুলো হচ্ছে তোমার বিজনেস নিডের মধ্যে সেই জিনিসগুলাই আসে যেগুলা হচ্ছে তোমার বিজনেসটা আমি কেন বানাবো, আমার বিজনেসটার বেসিক্যালি দরকার কি। আমি একটা সিস্টেম বানায় ফেলে রাখলাম, সেটার কোনো দরকার নাই মার্কেট। সো আমার হচ্ছে বিজনেসের দরকারটা কি, সেটা হচ্ছে আমি বিজনেস নিডে স্পেসিফাই করে দিই। বিজনেস নিডটা ফুলফিল করতে আমার বিজনেসটার মধ্যে কি কি ফিচার থাকবে সেটা হচ্ছে আমি বিজনেস রিকোয়ারমেন্টে লিস্ট ডাউন করবো। কেমন, যেমন হচ্ছে তোমার ইউজার হচ্ছে লগ ইন বা রেজিস্টার করতে পারবে, ইউজার হচ্ছে তোমার ম্যাঙ্গোস তোমার লগ ইন ছাড়াও কিনতে পারবে, লগ ইন করেও কিনতে পারে, লগ ইন না করেও কিনতে পারে। এবং ইউজার করতে পারে কি, ধরো কোনো ম্যাঙ্গো স্টকে নেই, তখন সে হচ্ছে সে রিকোয়েস্ট করতে পারবে ম্যাঙ্গো, ধরো ম্যাঙ্গোর সিজন তো এখন আসে নাই, সে আগে আগে স্টক করতে পারবে, বলতে পারবে যে আমি এই ম্যাঙ্গো চাই ম্যাঙ্গোর সিজনে, তো সে আগে আগে হচ্ছে ম্যাঙ্গো রিকোয়েস্টও করতে পারবে। এবং সে অনলাইনেও পে করতে পারবে, ক্যাশ অন ডেলিভারিও পে করতে পারবে। এগুলো হচ্ছে তোমার ইউজার। আর বিজনেস রিকোয়ারমেন্টটা কারা দেয়, হচ্ছে তোমার বিভিন্ন যে স্টেক হোল্ডার যারা হচ্ছে তোমার সিস্টেমটাকে ইউজ করবে তাদের নাম দিয়ে হচ্ছে দেওয়া থাকে। এবং ইউজার হচ্ছে এইসব জিনিস করতে পারবে। এবং অন্য এন্ডে কি, ম্যানেজার মিস্টার জাভেদ ধরো জিনিসটাকে ম্যানেজ করছে, তো মিস্টার জাভেদ কি করতে পারবে একটা ম্যানেজার হিসেবে, সে হচ্ছে তার ম্যাঙ্গো যদি নতুন স্টক হয় সেটা অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, কোনো ম্যাঙ্গো বিক্রি হয়ে যাওয়ার পর সেটা রিমুভ করতে পারবে। ম্যানেজার কোনো কাস্টমারের অর্ডার দেখতে পারবে, কাস্টমার গুলো দেখার পরে সেটা একসেপ্ট করতে পারবে, তার কাছে ওই অর্ডারটা দিতে পারবে নাকি দিতে পারবে না সে। এবং ম্যানেজার করতে পারবে কি, ম্যাঙ্গো রিকোয়েস্টও দেখতে পারবে, এই যে ইউজার যে তোমার অ্যাডভান্সে ম্যাঙ্গো রিকোয়েস্ট করবে সেগুলো সে দেখতে পারবে। সো বিজনেস নিড আর বিজনেস রিকোয়ারমেন্ট কি বুঝা গেছে? বিজনেস নিড হচ্ছে কি দরকার, বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে নিডটাকে ফুলফিল করতে আমার সিস্টেমে কি কি থাকবে। ক্লিয়ার? এটা একটা একটু সিম্পল এক্সাম্পল আর কি। ক্লিয়ার না? ইয়েস ম্যাম, ইয়েস ক্লিয়ার। মিস। ওকে, এরপর আসে হচ্ছে বিজনেস ভ্যালু, যেটাতেই হচ্ছে তোমাদের একটু সমস্যা হয়। এখন বিজনেস ভ্যালু হচ্ছে করে কিভাবে, বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে, বিভিন্ন ডেটা গ্যাদার করে, যে অলরেডি যে এক্সিস্টিং সিস্টেম গুলো আছে, বা অলরেডি যদি আমার কোনো কারেন্ট সিস্টেম থাকে সেটাতে যদি আমি কোনো নতুন জিনিস অ্যাড করি, নতুন কিছু ইমপ্রুভ করি, তাহলে হচ্ছে কি ধরনের তোমার ট্যাঞ্জিবল বা ইনট্যাঞ্জিবল ভ্যালু সেটা বিজনেসে অ্যাড করবে। তোমাদেরকে আমি রিডিউস শপ রেন্ট দেখো, যে বিজনেস ভ্যালু কি অ্যাড করছে। আমি যখন অফলাইনে ছিলাম তখন ধরো আমার শপ রেন্ট মাসে 20,000 টাকা দেওয়া লাগতো, মিস্টার জাভেদকে মাসে 20,000 টাকা দেওয়া লাগতো শপ রেন্টের জন্য। তাহলে তার 12 মাসে বা 1 বছরে কত খরচ হচ্ছে? 2,40,000 টাকা। এখন এই যে 2,40,000 টাকা যে তার আর দিতে হচ্ছে না অনলাইনে মুভ করলে, সেটা হচ্ছে রিডিউস শপ রেন্ট 2,40,000 টাকা। তো এইটা একটা আমি একটা মানে এস্টিমেট করলাম। এখন এগুলো তো তোমার ধরো বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে করতে হয়, সেটা তো তোমার করা সম্ভব না ফিজিক্যালি। বিজনেসের বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন অর্গানাইজেশনে গিয়ে ডেটা গ্যাদার করারও সম্ভব না। তো এই জন্যই এখানে তোমরা তোমাদের মানে একদমই বেসলেস ভ্যালু ইউজ না করে তোমরা হচ্ছে এই ধরনের কিছু ছোটখাটো ক্যালকুলেশন করে ভ্যালুস গুলা বসাবা। ধরো হচ্ছে ইনক্রিজ সেল অফ মানে 5 লাখ, 5 লাখ হচ্ছে তোমার সেল ইনক্রিজ হয়েছে কিভাবে, ধরো হচ্ছে এটা কিভাবে অ্যানালাইসিস করা যায়, যে আমার পার ডে তে এত ম্যাঙ্গো আমি বিক্রি করতাম, বা পার ডে তে আমার এতজন ইয়ে আসতো, এতজন তোমার কাস্টমার আসতো, তাহলে আমার 1 মাসে কত কাস্টমার আসবে, 12 মাসে আমার কত ইয়ে হবে। সেরকম অ্যানুয়াল কিছু তুমি ডেটা ক্যালকুলেট করে বসাতে পারবা, এরকম কিছু ভ্যালু তুমি বসাতে পারবা। বুঝাতে পারছি কিভাবে বসাবা? ইয়েস ম্যাম। জাহিন? আচ্ছা ম্যাম, বিজনেস নিডে যা করতেছে ওইটা থেকে তো ভ্যালুটাই আসতেছে, তাই না ম্যাম?
হ্যাঁ মানে আমি তো হচ্ছে ওটাই বললাম, বিজনেস নিডটা আমার প্রথমে স্পেসিফাই করে দেওয়া দরকার। বিজনেস নিডটাকে ফুলফিল করতে আমার কি কি দরকার ফিচার সেটা আমি এখানে বসালাম। এন্ড বিজনেস নিডটার জন্য মানে বিজনেস নিডটা ফুলফিল করলে আমার কি কি ভ্যালু অ্যাড হবে বিজনেসটাতে, সেটা হচ্ছে বিজনেস ভ্যালুতে আমরা দিব। যে আমরা যে অনলাইন থেকে অফলাইনে গেলাম, ফিজিক্যাল শপের কস্টটা আই কুড গেট রিড অফ, এটার জন্য আমার হচ্ছে কি কি ট্যানজিবল ভ্যালু আমার অ্যাড হচ্ছে। যেমন 2,40,000 টাকা আমার বছরে আর দিতে হচ্ছে না। আমার ফিজিক্যালি থাকলে আমার এতজন কাস্টমার আমার আসতো, অনলাইনে থাকলে আমার আরো বেশি আসবে, তো ওইটার একটা এস্টিমেশন। আবার কাস্টমারের ইজ অফ বাই, এটা হচ্ছে ইনট্যানজিবল। কাস্টমারের ইজ অফ বাই, কাস্টমার আরো ইজিলি কিনতে পারবে। আমার দোকানে গিয়ে ফিজিক্যালি হচ্ছে কোনো আম আমার না থাকলে সেটা আমার ওভাবে প্রবলেম হচ্ছে না, আমি ইজি হচ্ছে আর কি আমার জন্য আমটা কিনা। এটাই হচ্ছে তোমার ইনট্যানজিবল বিজনেস ভ্যালু। তার তাহিন মানে ক্লিয়ার? আমরা যখন হুম বিজনেস ভ্যালু অ্যাড করব তখন হুম। টেনজিবল ইনটেনজিবল দুইটাই শো করতে হবে আমাদের একটা ইসে। হ্যাঁ, একটার মধ্যেই তোমার আলাদা করে ট্যানজিবল ভ্যালু এগুলা, ইনট্যানজিবল ভ্যালু এগুলা এভাবে লিখতে হবে না, এভাবে লিস্ট ডাউন করলেই দ্যাটস ওকে। ওকে মিস। ওকে, এবার আরেকটা তোমার কোয়েশ্চেন ছিল হচ্ছে স্পেশাল কনস্ট্রেইনটস। এখন স্পেশাল কনস্ট্রেইনটস যে শুধুই তোমার পলিটিক্যাল হতে হবে বা লিগ্যাল কোনো কিছু হতে হবে, যে আমার একটা ল ফলো করে চলতে হবে, নট নেসেসারি। স্পেশাল কনস্ট্রেইনটটা কি, ধরো এখন এটা ধরো জানুয়ারি মাসের চিন্তা করে লেখা হয়েছে। তো জানুয়ারি মাস হলে আমার তাহলে কি এপ্রিল থেকে তোমার সামার শুরু, আমের সিজন। তো আমের সিজন আসার আগেই আমার হচ্ছে সিস্টেমটাকে বানায় ফেলতে হবে, সিস্টেমটা রেডি থাকতে হবে। তো এখানে এটা বলে এটা একটা স্পেশাল কনস্ট্রেন্ট, যে আমার হাতে 3 মাস সময় আছে, যে 3 মাস সময়ের মধ্যে আমের সিজন আসবে, এন্ড আমের সিজনের আগে আমার সিস্টেমটা তৈরি থাকতে হবে। এটা একটা স্পেশাল ইস্যু, যে ম্যাঙ্গো সিজন ইজ কামিং ইন 3 months, the website needs to be ready before the 15th of April. পয়লা বৈশাখের আগে আমার হচ্ছে সিস্টেম রেডি থাকতে হবে। এটা হচ্ছে একটা স্পেশাল ইস্যু, যেটা মাথায় রাখা আর কি সিস্টেম রিকোয়েস্টে। এখন কি বুঝাতে পারছি? তো তোমার সিস্টেমে যদি এরকম মিস কোনো লিগ্যাল কোনো কিছু ইস্যু না থাকে, হ্যাঁ। থাকে, মিস আমার সিস্টেমে যদি এরকম কোনো স্পেশাল ইস্যু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কনস্ট্রেন্টটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? যদি কোনো স্পেশাল ইস্যু না থাকে তাহলে এটা খালি, তোমার কোনো স্পেশাল ইস্যু নাই। তোমার যদি কোনো লিগ্যাল ইস্যু না থাকে তোমার সিস্টেমটাতে, তুমি কি বানাচ্ছ ধরো বলো। মিস আমরা বানাচ্ছি যেমন একটা ফ্রিল্যান্সিং সাইট, লাইক ফ্রিল্যান্সাররা এসে জব নিতে পারবে আর কোম্পানিরা জব দিবে, এই টাইপের আর কি একটা সিস্টেম ক্রিয়েট করার কথা হয়েছে স্যারদের সাথে। তো মিস এখানে আমরা স্পেশাল কনস্ট্রেন্ট হিসেবে কি দিব? যেমন এখানে তো ম্যাঙ্গোর সিস্টেম রিকোয়েস্টে যেমন একটা সিজন ম্যাটার করতেছে, হুম। বা অন্য কোনো ইস্যু একটা সিজন বা কোনো কিছু একটা ম্যাটার করতেছে, বাট আমাদের এটাই তো কোনো কিছু ম্যাটার করে না, কজ ফ্রিল্যান্সিং সাইট তো মিস ফ্রিল্যান্সিং তো কেউ সিজন বেসিসে করে না বা কোনো স্পেশাল টাইমে হয় না, তো এই ক্ষেত্রে কিভাবে করব? এটা তো তোমার শুধু টাইমের ক্ষেত্রে, অন্য কোনো লিগ্যাল ইস্যুস, কোনো টাকা পয়সার ব্যাপার, বা হচ্ছে তুমি ফ্রিল্যান্সারদেরকে কিভাবে হ্যান্ডেল করতেছো, বা ফ্রিল্যান্সারদেরকে কোনো যে হায়ার করতেছো তাদের কোনো ইনফরমেশন নিয়ে তুমি কিছু করতেছো নাকি, সো এইসব যদি কোনো ইস্যু থাকে তাহলে তুমি ওগুলা লিস্ট ডাউন করতে পারো। আর যদি বললাম তো যদি কিছু না থাকে তাহলে ওটা খালি রাখলে সমস্যা নেই। স্পেশাল ইস্যু হচ্ছে অনলি যখন তোমার কোনো ইস্যু থাকবে তখন। সো এই জিনিসটা নিয়ে একটু ব্রেনস্টর্ম করতে পারো আর কি, যে তোমার ফ্রিল্যান্সারদেরকে যে তুমি হায়ার করবা, হ্যাঁ, বা ওদেরকে যে কাজ দিবা, এটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন, কোনো লিগাল রেস্ট্রিকশন, কোনো গভর্নমেন্ট রেস্ট্রিকশন, কোনো ট্যাক্সের কোনো ব্যাপার স্যাপার, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো ট্যাক্সের ব্যাপার আসে না আই গেস, আর হচ্ছে বা তোমার কোনো সিজনেরটা তো আসবে না বিকজ ওটা সিজন বেসিসে হয় না। তো এইসব জিনিস ব্রেনস্টর্ম করে যদি তোমার কোনো স্পেশাল ইস্যু আছে মনে হয় তাহলে তুমি সেটা লিস্ট ডাউন করতে পারো, আর যদি না থাকে তাহলে ওটা খালি রাখলে সমস্যা নেই। স্পেশাল আচ্ছা, ইস্যু, হ্যাঁ বলো। সাপোজ আমি এখানে দিলাম যে যদি ফ্রিল্যান্সার কোনো মানে ভুল ইনফরমেশন দেয় তাহলে ওর এগেইনস্টে আমি কোনো অ্যাকশন নিব, এটা কি আসতে হ্যাঁ, পারে? হ্যাঁ আসতে পারে না কেন? তোমার ওই যে তখন বললাম যে ইনফরমেশনের জিনিসের আন্ডারে, যে ইউ অলওয়েজ হ্যাভ টু লুক আউট ফর যে ফ্রিল্যান্সাররা কি ভুল ইনফরমেশন দিচ্ছে নাকি, তো তোমার ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। এখন এই যে ভেরিফাই করতেছো না জিনিসটা, ভেরিফাইটা কিন্তু তোমার একটা ফিচারও হতে পারে, বুঝছো? ধরো হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে যখন সে লগ ইন করবে তখন সে তার পার্সোনাল ইনফরমেশন গুলা দিচ্ছে, তো ওটার তুমি একটা ভেরিফিকেশনের একটা ফিচার রাখতে পারো। যে ধরো যদি তার ইয়েতে তোমার ধরো তুমি এনআইডি দিয়ে তাকে লগ ইন করতে বলতেছো,
হ্যাঁ, এটা জাস্ট অ্যান আইডিয়া। হ্যাঁ, ধরো হচ্ছে তোমার এনআইডি দিয়ে তুমি লগ ইন করতে বলতেছো, তোমার ওরকম ডেটাবেজ আছে যে এনআইডির অ্যাক্সেস তোমার কাছে আছে, তো তুমি ধরো ভেরিফাই করতে পারো বা যে সে ঠিক ইনফরমেশন দিছে নাকি ভুল ইনফরমেশন দিছে। সে এক এনআইডি নাম্বার দিয়ে তার নাম অন্য লিখলো, তুমি মিলাইতে পারলা যে হচ্ছে তোমার নাম মিলছে না, তো তখন ওখানে তোমার ভেরিফিকেশনের একটা জিনিস থাকতে পারে, এন্ড এটা তুমি স্পেশাল ইস্যুজেও রাখতে পারো। বুঝছো জাহিন, বখতিয়ার? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এটাই হচ্ছে সিস্টেম রিকোয়েস্ট। আর কোনো কোয়েশ্চেন আছে লেকচার 1-2 থেকে? না মিস, আপাতত নেই। হ্যাঁ, যদি থাকে পড়ার সময় যদি কিছু বের হয় তাহলে তোমরা সাথে সাথে আমাকে ডিএম করতে পারো। ওকে ম্যাম। ওমার কোনো কোয়েশ্চেন? না ম্যাম, এখন আর আপাতত কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব আজকের মধ্যে তোমাদেরকে ম্যাথ গুলা দিয়ে দেওয়ার। তো তোমরা হচ্ছে সেগুলা প্র্যাকটিস করো, ওখানেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ডিসকাস করতে পারি। আর 6 তারিখ তাহলে ক্লাস নিব না, আমরা নেক্সট থার্সডেতে হচ্ছে তোমার নিব, বাট ক্লাস টাইমে আমি অ্যাভেলেবল থাকবো। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের কোনো কিছু ডিসকাস করা দরকার, তাহলে হচ্ছে আমরা লিংক খুললাম, সমস্যা নেই। ওকে, সো এটা তোমাদের উপর, তোমরা যদি হচ্ছে প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাকে একটা বলো যে মিস একটু ডিসকাস করা দরকার আছে, তখন হচ্ছে আমি খুলবো। বা ধরো যে ম্যাথ গুলা দিব ওগুলা ধরো করতে সমস্যা হচ্ছে, তখন যদি বলো যে মিস এটা একটু দেখায় দেন, এটা একটু সলভ করে দেন, তখন তাহলে আমরা একটা সলভিং ক্লাসও রাখতে পারি। আর এছাড়া 6 তারিখ মানে কোনো কন্টেন্ট আর নতুন কিছু পড়াবো না আমরা, তাহলে নেক্সট থার্সডেতে আমরা মডেলিং এ চলে যাবো, ইউজ কেস ডায়াগ্রাম। তো তাহলে আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।